সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা এর আগে লিভারের ইনফেকশন নিয়ে কথা বলছিলাম। লিভারের ইনফেকশনের মধ্যে হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যাবসেস, এই দুটো জিনিস নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এখন আমরা বাকি কিছু লিভার ইনফেকশন নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে আমাদের দেশে কমন সেরকম একটা ইনফেকশাস ডিজিজ। সেগুলো হচ্ছে হাইড্রেটেড সিস্ট, এছাড়াও হচ্ছে রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস, আর একটা ডিজিজ সেটা হচ্ছে কোলাঞ্জিওহেপাটাইটিস বা এশিয়াটিক কোলাঞ্জিওহেপাটাইটিস। তাহলে আমরা দেখি যে হাইড্রেটেড সিস্ট এটা লিভারের মধ্যে ফরমেশন হয় এবং এটা হয় যেটা দিয়ে সেটা হচ্ছে একাইনোকক্কাস গ্রানুলোসাস। এটা একটা জেনেটিক ডিজিজ, এটা অ্যানিমাল থেকে হিউম্যানে আসে এবং এর আরেকটা নাম হচ্ছে একাইনোকক্কোসিস। এটা মেইনলি হয় হচ্ছে শিপ গ্রেজিং এরিয়া, শিপ থেকে আসে। কারণ শিপ একটা ইন্টারমিডিয়েট হোস্ট এবং হচ্ছে ডগ হচ্ছে এটার ডেফিনিটিভ হোস্ট। শিপ এবং ডগ এবং হিউম্যান এই তিনটা হোস্ট থাকে এবং হিউম্যান যখন ডগের কন্ট্যাক্টে আসে তখন হচ্ছে মানুষ ইনফেক্টেড হয় ডগ থেকে। এই একাইনোকক্কোসিসের তিনটা স্পেসিস আছে। একাইনোকক্কস গ্রানুলোসাস এটা হচ্ছে সবচেয়ে কমন এবং এটা দিয়েই মেইনলি হাইড্রেটেড সিস্ট ফরমেশন হয়। একাইনোকক্কাস মাল্টিফোকালিস আরেকটা স্পেসিস, আর হচ্ছে একাইনোকক্কাস লিগারটাস। তাহলে একাইনোকক্কাস লিগারটাস এবং মাল্টিলোকুলারিস এই দুটা হচ্ছে একটু লেস কমন, আর গ্রানুলোসাস যেটা এটা সবচেয়ে বেশি কমন এবং এটা দিয়েই হচ্ছে মেইনলি হাইড্রেটেড সিস্টটা ফরমেশন হয়। তাহলে আমরা জানলাম যে হাইড্রেটেড সিস্ট এটা জেনেটিক ডিজিজ এবং এটা অ্যানিমাল থেকে আসে, মেইনলি শিপ গ্রেজিং এরিয়াতে এটা বেশি হয় এবং এটা আরেকটা হোস্ট থাকে সেটা হচ্ছে ডগ, যেটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট এবং ডগ থেকেই মেইনলি মানুষ ইনফেক্টেড হয়। এটা হচ্ছে একটা লাইফ সাইকেল। ডগ হচ্ছে ডেফিনিটিভ হোস্ট, তারপর হচ্ছে শিপ হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, শিপ থেকে সিস্ট গুলো ডগের মধ্যে যায় এবং ডগ থেকে চলে আসে হচ্ছে এনভায়রনমেন্টে। সেই এনভায়রনমেন্ট থেকে এমব্রায়োনেটেড এগ, যেগুলো এমব্রায়োনেটেড এগ একাইনোকক্কাস গ্রানুলোসাসে, সেটা মানুষ ইনজেস্ট করার পরে সেটা জিআইটি তে চলে আসে। জিআইটি তে এসে সেটা আলটিমেটলি পোর্টাল সার্কুলেশনে চলে যায় এবং সেটা লিভারের মধ্যে গ্রো করতে থাকে এবং হাইড্রেটেড সিস্ট ফরমেশন করে। এটা বেসিক্যালি আরো অনেকগুলো অর্গানকে এফেক্ট করতে পারে এবং হিউম্যান বডিতে অলমোস্ট অল অর্গানকেই সে ইনভলভ করতে পারে। এটা যেমন হচ্ছে স্প্লিন, তারপর হচ্ছে লাংস, ব্রেইন এবং হচ্ছে বোনস এর মধ্যেও এটা গ্রো করতে পারে বা হাইড্রেটেড সিস্ট ফরমেশন করতে পারে। অল দ্য ভাস্কুলার অর্গানের মধ্যেই কিন্তু হাইড্রেটেড সিস্ট হতে পারে বেসিক্যালি। এখানে বলা হচ্ছে যে ডগটা ডেফিনিটিভ হোস্ট, তারপর হচ্ছে শিপ ইন্টারমিডিয়েট হোস্ট, আর হিউম্যান বা মানুষ আমরা হচ্ছে এক্সিডেন্টাল ইন্টারমিডিয়েট হোস্ট। এবং মানুষে যখন এই সিস্টটা চলে আসে বা একাইনোকক্কাস গ্রানুলোসাস এমব্রায়োনেটেড এগটা চলে আসে, তখন কিন্তু এটা লাইফ সাইকেল শেষ হয়ে যায়। এখান থেকে কিন্তু মানুষ থেকে কিন্তু অন্য কোনো কিছুতে আর এটা ট্রান্সমিট করে না। সাধারণত ডিউডেনামে
এমব্রায়োনেটেড এগের এমব্রায়োটা রিলিজ হয় এবং সেটা মিউকোজাতে পেনিট্রেট করে এবং আলটিমেটলি সেটা ব্লাড স্ট্রিমে চলে যায়। ব্লাড স্ট্রিমের ভিতরে যেহেতু যাচ্ছে সেটা যায় হচ্ছে পোর্টাল সার্কুলেশনে এবং সেটা লিভারে রিচ করে অথবা হচ্ছে ওখান থেকে আলটিমেটলি হচ্ছে লাংস এবং অল দ্য ভাস্কুলার অর্গানে সেটা যেতে পারে। তাহলে প্রথমে লিভারে যায়, এরপরে হচ্ছে লাংস এবং আলটিমেটলি অল দ্য ভাস্কুলার অর্গানে সেটা যেতে পারে এবং সেটা সব জায়গাতেই হতে পারে। তবে মোস্ট কমনলি হয় হচ্ছে লিভার অ্যান্ড দেন লাংস, এবং সেখানে লার্ভাল স্টেজ যেটা অ্যাকানোককাস গ্রানুলোসাস লার্ভাল স্টেজ, সেই স্টেজটা কিন্তু ব্লাডের মধ্যে ঘুরতে থাকে। সাধারণত দেখা যায় যে ইনফেকশনের 3 সপ্তাহ পরে 3 উইকস আফটার ইনফেকশন একটা হাইড্রেটেড সিস্ট ফরমেশন হয় এবং এটা স্পেরিক্যাল ম্যানারে গ্রো করতে থাকে, স্লোলি গ্রো করতে থাকে এবং স্পেরিক্যাল ম্যানারে মানে গোলাকৃতির একটা সিস্ট ডেভেলপ করতে থাকে। সিস্টের চারপাশে একটা হোস্ট টিস্যু বা লিভার টিস্যু, লিভারের মধ্যে যেহেতু আমরা আলাপ করতেছি হাইড্রেটেড সিস্ট অফ দ্য লিভার, এই হোস্ট টিস্যু একটা ফাইব্রাস ক্যাপসুল ফরমেশন করে যেটাকে বলা হচ্ছে আলটিমেটলি হচ্ছে পেরিসিস্ট। তাহলে পুরো সিস্টের চারপাশে একটা ফাইব্রাস ক্যাপসুল যেটা হোস্ট টিস্যু দিয়ে ফরমেশন হয় সেটাকে বলা হচ্ছে পেরিসিস্ট। আর সিস্ট ইটসেলফ যেটা, সেই সিস্টের দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে বাইরের দিকের জিলেটিনাস লেয়ার যেটাকে বলা হচ্ছে এক্টোসিস্ট এবং ভিতরের দিকে জার্মিনাল লেয়ার সেটাকে বলা হচ্ছে এন্ডোসিস্ট। এন্ডোসিস্ট থেকে ব্রুড ক্যাপসুল ফরমেশন হয় যেগুলো হচ্ছে ডটার সিস্ট তৈরি করে ক্যাপসুলের ভিতরে, ব্রুড ক্যাপসুল। এখানে ছবিতে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে জার্মিনাল লেয়ার, বাইরের দিকে হচ্ছে লেমিনেটেড লেয়ার, ভিতরে হচ্ছে জার্মিনাল লেয়ার এবং বাইরের দিকে হচ্ছে লেমিনেটেড লেয়ার, যেটা হচ্ছে জিলেটিনাস লেয়ার আমরা বলি। বাইরের দিকে জিলেটিনাস লেয়ার, এই যে এই নীলটা ব্লু কালার এটা, এবং ভিতরে হলুদ যেটা সেটা হচ্ছে জার্মিনাল লেয়ার। এবং এই ভিতরেই হচ্ছে ব্রুড ক্যাপসুল গুলো, এখানে ব্রুড ক্যাপসুল আমরা বলতেছি এটাকে, এবং এই ভিতরে হচ্ছে ছোট ছোট ডটার সিস্ট যেগুলো আলটিমেটলি একটা বড় সিস্ট ফর্মেশন করতে পারে। এবং বাইরের দিকে, একেবারে বাইরের দিকে এটা হচ্ছে হোস্ট টিস্যু দিয়ে ফর্মেশন হয় একটু, যেটাকে আমরা বলি হচ্ছে পেরিসিস্ট। তাহলে একেবারে বাইরের লেয়ারটাকে বলা যায় হচ্ছে পেরিসিস্ট হোস্ট টিস্যু, তার ভিতরেরটা হচ্ছে সিস্টের দুইটা লেয়ার, তার ভিতরেরটা হচ্ছে এন্ডোসিস্ট, সিস্টের ভিতরের লেয়ারটা, আর বাইরেরটা হচ্ছে এক্টোসিস্ট। এন্ডোসিস্টটা হচ্ছে জার্মিনাল লেয়ার আর এক্টোসিস্টটা হচ্ছে জিলেটিনাস লেয়ার। অনেক সময় হচ্ছে নিচের দিকে স্যান্ড ফরমেশন হয়, সেলুলার ম্যাটেরিয়াল দিয়ে নিচের দিকে স্যান্ড বা সেডিমেন্ট ফরমেশন হয় সিস্টের নিচের দিকে। তাহলে ফ্রি যে ক্যাপসুল গুলো, ব্রড ক্যাপসুল যেগুলো ফ্রি হয়ে যায়, এবং স্কোলিসিস যেগুলো হচ্ছে ছোট ছোট ডটার সিস্ট এই ক্যাপসুলের ভিতরে থাকে, সেগুলো নিচে জমে হাইড্রেটেড স্যান্ড ফরমেশন করে। ডটার সিস্ট গুলো আসলে মাদার সিস্টের একটা রেপ্লিকা, এবং সেগুলো থেকে এক একটা মাদার সিস্ট তৈরি হতে পারে। এবং সেগুলো যখন এই সিস্টটা যখন আসলে কোনো কারণে বার্স্ট হয় তখন কিন্তু লিভার থেকে সেটা পেরিনিয়াল ক্যাভিটির মধ্যে স্প্রেড করে, এবং ওই যে ডটার সিস্ট গুলো ছিল ওগুলোই কিন্তু বিভিন্ন ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গানের ভিতরে তারা একটা মাদার সিস্ট বা বড় একটা সিস্ট তৈরি করতে পারে। হাইড্রেটেড সিস্ট এটা আস্তে আস্তে করে মানে মারা যেতে পারে অথবা ডিজেনারেশন হতে পারে,
তারপর হচ্ছে সেটা সিস্টের মতো একটা ভ্যাকিউল ফরমেশন করে এবং আলটিমেটলি সেই ওয়াল যেটা থাকে সিস্টের ওয়াল সেটা কিন্তু ক্যালসিফাইড হয়ে যেতে পারে। এই সিস্ট গুলো মেইনলি রাইট লোব অফ দা লিভারে কিন্তু ফরমেশন হয় এবং 75% ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হাইড্রেটেড সিস্টটা হচ্ছে রাইট লোবে হচ্ছে। এটা একটা আসলে লিভারের স্পেসিমেন বলতে হচ্ছে হেপাটিকটমি করা একটা পেশেন্ট। এটা হতে পারে হচ্ছে একটা পোস্টমর্টেম এক্সামিনেশনের একটা পার্ট। লিভার বাইরে বের করে নিয়ে এসে তারপর এটাকে বাইসেক্ট করা হয়েছে। বাইসেকশনে দেখা যায় এখানে একটা সিস্ট, এটার বাইরের দিকের যে লেয়ারটা সেটা হচ্ছে পেরিসিস্ট। এই ভিতরের দিকে যে লেয়ারটা সেটা হচ্ছে জিলেটিনাস লেয়ার, সেটা হচ্ছে এক্টোসিস্ট। এবং এর ভিতরে আরো কিছু জিনিস থাকতে পারত যেগুলোকে আমরা বলছিলাম ব্রুড ক্যাপসুল, সেটা হচ্ছে জার্মিনাল লেয়ার বা এন্ডোসিস্ট। সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে জিলেটিনের মতো লেয়ার যেটা সেটা হচ্ছে কিন্তু পেরিসিস্ট অথবা জিলেটিনাস লেয়ার। এগুলো হচ্ছে ব্রুড ক্যাপসুল এগুলো, এবং এগুলোর মধ্যে ছোট ছোট ডিমের মতো থাকে। এগুলো হচ্ছে ডটার সিস্ট, ব্রুড ক্যাপসুল এবং ডটার সিস্ট। এগুলো কিন্তু জার্মিনাল লেয়ার থেকে এই জিনিসগুলো তৈরি হয়। হাইড্রেটেড সিস্টেমের মধ্যে এরকমই ছোট ছোট যেগুলো অ্যাক্টিভ, যেগুলো ভায়াবল, সেগুলোর মধ্যে কিন্তু এরকম ব্রুড ক্যাপসুল থাকে এবং হচ্ছে ছোট ছোট ডটার সিস্ট থাকে। এগুলো ডিমের মতো দেখতে, ডিমের ভিতরের যে অংশটা সেই অংশটার মতো দেখতে। হাইড্রেটেড সিস্টকে আসলে 3 ভাগে ভাগ করা যায়, 3টা গ্রুপে। এগুলোর অ্যাক্টিভিটির উপর বেস করে যে এগুলো কোন স্টেজে আছে। গ্রুপ 1 যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ, মানে অ্যাক্টিভ এবং ভায়াবল। এটা দেখা যায় যে 2 সেন্টিমিটারের বড় হয় এবং ফার্টাইল মিন্স হচ্ছে তারা ওই যে ব্রুড ক্যাপসুল গুলো তৈরি করতে থাকে, ডটার সিস্ট তৈরি করতে থাকে, এই জন্য এরা হচ্ছে ফার্টাইল। আরেকটা হচ্ছে দেন ট্রানজিশন গ্রুপ। এই সিস্ট গুলো দেখা যায় যে কিছুদিন পরে ভায়াবল যে সিস্ট গুলো আছে সেগুলো আস্তে আস্তে করে ডেড হতে থাকে, ডিজেনারেট করতে শুরু করে, ট্রানজিশনাল স্টেজে প্রবেশ করে। এটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল স্টেজ। এবং ভিতরে দেখা যায় যে অনেক সময় খুব অল্প হারে হলেও এরা ডটার সিস্ট বা প্রোটো স্কলিসিস তৈরি করে, কিন্তু দেখা যায় যে এগুলো আস্তে আস্তে করে ডিজেনারেট করতে শুরু করে। আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ গ্রুপ, সেটা অলরেডি ডিজেনারেট করে গেছে এবং তার ভিতরে কোনো ভায়াবল প্রোটো স্কলিসিস থাকে না এবং ওয়াল গুলো ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে ক্যালসিফাইড হয়ে যায়। এটা পার্শিয়ালি অথবা হচ্ছে টোটালি ক্যালসিফাইড হয়ে যায়। হাইড্রেটেড সিস্টের প্যাথোলজিটা মোটামুটি এরকম। এখন আমরা জানবো যে হাইড্রেটেড সিস্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি, পেশেন্টের এই ডিজিজটা হলে পরে কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে বা আমাদের কাছে আসতে পারে, অথবা কখন আমরা ধারণা করবো এই পেশেন্টটা হচ্ছে হাইড্রেটেড সিস্টের পেশেন্ট। বেশিরভাগ সময় দেখা যায় যে হাইড্রেটেড সিস্ট অ্যাসিম্পটোমেটিক, কারণ এটা লিভারের মধ্যে থাকে এবং এটা আস্তে আস্তে করে বড় হতে থাকে। যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিকেশন ডেভেলপ করে ততক্ষণ পর্যন্ত এটা অ্যাবসিমটোমেটিকই থাকে। আর যখন প্রেজেন্টেশনটা হয় তখন মেইনলি অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে, অনেক সময় ভমিটিং নিয়ে, অনেক সময় হচ্ছে ডিসপেপসিয়া মানে অ্যানোরেক্সিয়া, নওয়াসিয়া, ভমিটিং, এই সিমটম গুলো নিয়েই বেশি প্রেজেন্ট করে। এক্সামিনেশন করলে দেখা যায় যে হেপাটোমেগালি, অনেক সময় হচ্ছে পেশেন্টের কোনো সিমটমই থাকে না, কিন্তু পেশেন্ট পেটে হাত দিয়ে বুঝতে পারে যে তার পেটটা, লিভারটা একটু বড় হয়ে গেছে।
বা পেটের মধ্যে আলাদা কোনো মাস সে ফিল করতে পারছে, তখন কিন্তু পেশেন্ট বুঝতে পারে যে তার লিভার কিছুটা বড়। জন্ডিস পেশেন্টের থাকে অনেক সময় যখন হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটম ডেভেলপ করে, যখন একটা হাইড্রেটেড সিস্ট কোনো মেইন একটা biliary চ্যানেলকে অবস্ট্রাক্ট করে, রাইট অর লেফট হেপাটিক ডাক্টকে অবস্ট্রাক্ট করে, তখন কিন্তু জন্ডিস হতে পারে। তারপর হচ্ছে ফিভার হতে পারে, তাহলে জন্ডিস, ফিভার, হেপাটোমেগালি এগুলো প্রেজেন্টেশনের মধ্যে আসতে পারে। অনেক সময় যে হাইড্রেটেড সিস্ট গুলো থাকে লিভারের মধ্যে, সেগুলো কিন্তু সেকেন্ডারিলি ইনফেক্টেড হতে পারে, সেটা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হতে পারে এবং হচ্ছে বায়োজেনিক লিভার অ্যাবসেস ফর্মেশন করতে পারে। তাহলে এই বায়োজেনিক লিভার অ্যাবসেস যখন ডেভেলপ করে তখন কিন্তু প্রেজেন্টেশনটা আবার চেঞ্জ হয়ে যায় এবং সেটা বায়োজেনিক লিভার অ্যাবসেসের ফিচারগুলো আমরা পাই। অনেক সময় হচ্ছে অনেক বড় যখন হয় সিস্ট, তখন কিন্তু মাইনর কোনো ট্রমাতে সেই সিস্টটা রাপচার করতে পারে, রাপচার করে সে চলে যেতে পারে কিন্তু biliary ট্রির মধ্যে, অথবা উপরের দিকে যদি লাংসে হয় তখন কিন্তু ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে, অথবা কিন্তু এটা ফ্রিলি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে রাপচার করতে পারে, অথবা লাংসে হলে পরে সেটা প্লুরাল ক্যাভিটির মধ্যে রাপচার করতে পারে। অনেক সময় হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যেও সে রাপচার করতে পারে। এটা কিন্তু আসলে ডিজেমিনেট করতে পারে রাপচারের ফলে যে ওই ব্রুড ক্যাপসুল গুলো ছিল, ডটার সিস্ট গুলো ছিল, সেগুলো ডিজেমিনেট করতে পারে এবং এগুলো কিন্তু খুবই অ্যালার্জিক রিয়াকশন করে এবং আলটিমেটলি এটা যখন রাপচার করে তখন কিন্তু অ্যালার্জিক রিয়াকশনের কারণে অ্যানাফিলাক্টিক শক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, যেটা ফ্যাটাল একটা কন্ডিশন, একটা গ্রেভিয়াস কন্ডিশন, অ্যানাফিলাক্টিক শক ডিউ টু রাপচার অফ দ্য হাইড্রেটেড সিস্ট। এটা কিন্তু হতে পারে। যখন একটা শিপ ফার্মার, সে আদারওয়াইজ হেলদি, সে একটা কমপ্লেইন নিয়ে আসলো, সেটা হচ্ছে একটা গ্রাজুয়াল এনলার্জিং পেইনফুল মাস ইন দ্য রাইট আপার কোয়াড্র্যান্ট। আর এক্সামিনেশন করে পাওয়া গেল হচ্ছে লিভার সোলেন বা লিভার এনলার্জড, এবং এই পেশেন্টের ধরে নিতে হবে সে হচ্ছে হাইড্রেটেড সিস্টের পেশেন্ট, কারণ সে শিপ ফার্মার, শিপ থেকে এটা আসে। তারপর হচ্ছে তার অন্য কোনো সিমটম নাই, শুধুমাত্র রাইট আপার কোয়াড্রেন্ট, দ্যাট মিনস হচ্ছে লিভারের জায়গাটাতে একটা পেইনফুল মাস, এবং এক্সামিনেশন করে পাওয়া যায় হচ্ছে এনলার্জড লিভার, তখন কিন্তু হাইড্রেটেড সিস্ট ধারণা করতে হবে। পেইনটা কেন হয়, হেপাটিক যে হাইড্রেটেড সিস্টটা হয়, সেই সিস্টের কারণে পেইন হয়, তার কারণ হচ্ছে এটা যখন বেশি বড় হয়ে যায় তখন কিন্তু এটা লিভার যে ক্যাপসুলটা থাকে সেই ক্যাপসুলের উপর প্রেসার তৈরি করে, এবং আমরা জানি যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো পেরিটোনিয়াম, ভিসেরাল পেরিটোনিয়াম দিয়ে কভার, এবং ভিসেরাল পেরিটোনিয়াম ইউজুয়ালি পেইন সেনসিটিভ না, যেহেতু এটা ভিসেরাল। সো এটা কয়েকটা কারণে পেইন হয়। একটা হচ্ছে যদি এটা স্ট্রেচিং হয়, কোনো কারণে যদি ডিস্টেন্ডেড হয় অথবা স্ট্রেচিং হয় তখন কিন্তু পেইন হয়, অথবা হচ্ছে ইনফ্লাম যদি হয়, নিজে যদি ইনফ্লাম হয় অথবা হচ্ছে কোনো ইনফ্লামড অর্গানের সাথে অ্যাটাচড থাকে তখন কিন্তু পেইন হয়। তো এই হেপাটিক হাইড্রেটেড সিস্টে লিভারের ভিতরে যেহেতু সিস্টেম ফরমেশন হচ্ছে, সো সে গ্রাজুয়ালি বড় হবে এবং আলটিমেটলি লিভারের যে ক্যাপসুল সেটাকে সে স্ট্রেচ করবে এবং এই কারণে কিন্তু পেইন হয়। অবস্ট্রাকটিভ জন্ডিস হয় অনেক সময় হচ্ছে যখন এই ডটার সিস্ট গুলো biliary ট্রিতে পেনিট্রেট করে, biliary ট্রির মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসটা ডেভেলপ করতে পারে।
আবার অনেক সময় কিন্তু হাইড্রেটেড সিস্ট নিজে biliary tree কে কম্প্রেস করে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে। এবং পেশেন্টের আসলে মাইনর ট্রমার পরেও এটা রাপচার হয়ে একটা ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। মাইনর ট্রমার পরে পেশেন্ট দেখা যায় যে অ্যানাফিল্যাক্টিক শক নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটা হাইপার সেন্সিটিভিটি অফ দ্য ডটার সিস্ট পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যখন ডিজেমিনেট করে। এখন ইনভেস্টিগেশন আসলে যদি আমরা করি তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে ইমেজিং ইনভেস্টিগেশনটাই সবচেয়ে বেটার ডায়াগনোসিস করার জন্য। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করতে পারি, তারপর হচ্ছে সিটি স্ক্যান একটু বেটার। আর সিটি স্ক্যান এমআরআই মোটামুটি একই রকম ফাইন্ডিংস দেয়, তবে আল্ট্রাসাউন্ডের চাইতে সিটি স্ক্যানটা বেটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারে। তাহলে সিটি স্ক্যানের উপর বেস করে কিন্তু এই সিস্টটাকে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন স্টেজে ভাগ করা হয়। সাধারণত দেখা যায় যে সিটি স্ক্যানে কিরকম দেখা যায়, একটা ওয়েল সার্কামস্ক্রাইব এরিয়া, তারপর হচ্ছে ভিতরে কিছুটা হাইপোডেন্স লেশন থাকে, আবার হচ্ছে বার্ডিং সাইন থাকে, বার্ডিং সাইন, এবং ভিতরে ফ্রি ফ্লোটিং হাইপার ফ্রি ফ্লোটিং হাইপার ডেন্স একটা মেমব্রেন থাকতে পারে ভিতরে। তারপর হচ্ছে হাইড্রেটেড স্যান্ড নিচের দিকে দেখা যেতে পারে, যেটা একটু হাইপার ডেন্স। তাহলে এরকম ভাবে একটা সিস্টের ভিতরে হাইপোডেন্স এরিয়া থাকবে, ভিতরে একটা ফ্লোটিং মেমব্রেন থাকবে, তারপর হচ্ছে হাইপার ডেন্স একটা স্যান্ড থাকতে পারে। অনেক সময় রোজেটি অ্যাপিয়ারেন্স থাকে যখন ডটার সিস্ট গুলো থাকে। ওয়াল ক্যালসিফিকেশনের জন্য হচ্ছে সিটি স্ক্যানে অনেক সময় ওয়ালটা ক্যালসিফাইড পাওয়া যায়, এবং সেটা ইন্ডিকেট করে হচ্ছে এটা আস্তে আস্তে করে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যাচ্ছে। এবং এই ইনভেস্টিগেশন গুলোকে আসলে সেরোলজিক্যাল যে ইনভেস্টিগেশন, যেমন হচ্ছে এলাইজা টেস্ট দিয়ে দেখা যায় যে এটাকে স্ট্রংলি সাপোর্ট করা যায়। এলাইজা টেস্ট দিয়ে, অ্যান্টিবডি টেস্ট করে আমরা ধারণা করতে পারি যে হাইড্রেটেড সিস্ট আছে। এখানে আল্ট্রাসোনোগ্রাফির কিছু পিকচার দেখানো আছে, এবং দেখা যায় যে এখানে মাল্টি লোকিউলেটেড একটা সিস্ট, এবং এখানে একটা সিঙ্গেল সিস্ট, এবং নিচের দিকে হচ্ছে স্যান্ড, যেটা আমরা বলছিলাম যে নিচের দিকে ডেব্রিস ফরমেশন করে স্যান্ড ফরমেশন করতেছে। এখানেও দেখা যায় যে এখানে সম্ভবত ওয়াল ক্লাসিফিকেশনও থাকতে পারে নিচের দিকে। আল্ট্রাসোনো মোটামুটি একটা সিস্টিক লেশন এটা সে ডেমনস্ট্রেট করে। সিটি স্ক্যান এখানে দেখা যাচ্ছে যে হাইপোডেন্স একটা লেশন লিভারের রাইট লোবের মধ্যে, হাইপোডেন্স লেশন, সিস্টিক লেশন, এবং সেটার ভিতরে একটা মেমব্রেনের মতো, এটা ফ্লোটিং মেমব্রেন, একটা মেমব্রেন সে ভিতরে দেখা যাচ্ছে। এখানে আর একটা সিটি স্ক্যান যেটাতে দেখা যায় যে মাল্টিপল লোকিউলাই আছে, সেপ্টেশন আছে, এবং এটা ইন্ডিকেট করে ভিতরে অনেকগুলো হচ্ছে ডটার সিস্ট আছে, যেগুলোর জন্য এরকম সেপ্টেশন গুলো বোঝা যাচ্ছে, বা ব্রুড ক্যাপসুলের জন্য সেপ্টেশন গুলো বোঝা যাচ্ছে। এখানেও তাই, এটা আসলে লিভারের অনেকগুলো সেগমেন্টকে ইনভলভ করছে। এটা মেইনলি হচ্ছে লেফট লোবে অনেক বড় একটা সিস্ট, দেন হচ্ছে রাইট লোবেও আছে মাল্টিপল সিস্ট। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সিস্টের মধ্যে রাইট লোবে যেটা এই যে সিস্টটা, এই সিস্টের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে অনেকটা কার্ভ হুইল অ্যাপিয়ারেন্স, মানে ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ির যে চাকা, সেই চাকায় যে স্পোক গুলা থাকে সেরকম কিন্তু অ্যাপিয়ারেন্সটা, এটা ইন্ডিকেট করে হচ্ছে এটা হাইড্রেটেড সিস্ট।
কার্ড হুইল অ্যাপিয়ারেন্স। এটা এমআরআই লিভারের, এবং এমআরআই তে দেখা যায় যে এটা T2 ফেজ, তো T2 ফেজে ফ্লুইড গুলো হচ্ছে সাদা দেখা যায়। তো সিস্টের ভিতরে যেহেতু অনেক ফ্লুইড থাকে সেই জন্য এখানে সিস্ট গুলোকে সাদা সাদা দেখা যাচ্ছে। এটা লিভার, এবং লিভারের মধ্যে মাল্টিপল বড় একটা সিস্ট, এবং সিস্টের ভিতরে যে ছোট ছোট গোল গোল যেগুলো আছে সেগুলো হচ্ছে রুট ক্যাপসুল বা ডটার সিস্ট। এই এপাশে হচ্ছে লিভারের লেফট লোব, এটা হচ্ছে রাইট লোব। রাইট লোবের পুরোটাই প্রায় সিস্ট দিয়ে অকুপাইড। এটাতেও তেমন বড় সিস্ট, ভিতরে হচ্ছে অনেকগুলো ছোট ছোট ব্রুট ক্যাপসুল। তাহলে নাটশেল যদি আমরা চিন্তা করি যে কিভাবে ডায়াগনোসিস করবো ইন এ নাটশেল, সাধারণত সাফারার যারা, তারা হচ্ছে শিপ ফার্মার, এনি অর্গান ইনভলভ হতে পারে, বাট লিভার হচ্ছে মোস্ট কমনলি ইনভলভ। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা হচ্ছে পেইনফুল হেপাটোমেগালি, অ্যানাফিলাক্টিক শক হতে পারে রাপচার করার জন্য, আর হচ্ছে সিটি স্ক্যানে একটা হাইপোটেনসেশন পাওয়া যাবে, তারপর হচ্ছে স্মুথ আউটলাইন থাকবে এবং সেপটেশন থাকবে, ভিতরে ভিতরে সেপটেশন থাকবে। কিভাবে আমরা হাইড্রেটেড সিস্টকে ট্রিট করি? বেসিক্যালি হাইড্রেটেড সিস্টের ট্রিটমেন্টের মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দুইটাই আসলে প্রচলিত। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করা হয় এবং এটা রেসপন্স করে হচ্ছে অ্যান্টিহেলমিনথিক অ্যালবেন্ডাজল, এটাতে ভালো রেসপন্স করে। তারপর আরেকটা ড্রাগ হচ্ছে প্রাজিকুয়ান্টেল, এটাও ইউজ করা হয়। এটা শুরু করার পরে দেখা যায় যে যেহেতু একটা সিস্ট ফর্মেশন হয়ে আছে, ওটা ডিজেপিয়ার করে না। তো ওটাকে যদি আমরা রিজলিউট করতে চাই, ওটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তাহলে আমাদেরকে কিছুটা মিনিমাল ইনভেসিভ অথবা ইনভেসিভ সার্জিক্যাল প্রসিজারের মধ্যে যেতে হবে। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিহেলমিনথিক বা অ্যালবেন্ডাজল, প্রাজিকুয়ান্টেল এগুলো দিয়ে আমাদেরকে সিস্টটাকে একটু ইনঅ্যাক্টিভ ফর্মে আনতে হবে। দেন হচ্ছে আমাদেরকে সিস্ট ইটসেলফের চিকিৎসা করতে হবে। তাহলে সিস্টের চিকিৎসা যদি আমরা করতে চাই, সেটাতে মিনিমাল ইনভেসিভ যে প্রোটোকলটা আছে সেটা হচ্ছে পেয়ার। এটা এলাবোরেশনটা হচ্ছে পি এ পাংচার, এ হচ্ছে এসপিরেশন, আই হচ্ছে ইনজেকশন, এন্ড আর হচ্ছে রিএসপিরেশন। কি করা হয় এখানে? বেসিক্যালি এটা সিস্টকে আমরা পাংচার করতেছি বাইরে থেকে একটা হোয়াইট কোর নিডল দিয়ে। পাংচার করার ফলে যেটা হয়, এটা স্পিরিট করে নিয়ে আসা হয়, ভিতরের যে কন্টেন্টস গুলো আছে, ম্যাক্সিমাম যে কন্টেন্ট, সেটাকে স্প্রেড করে নিয়ে আসা হয়। পাংচার, দেন হচ্ছে স্পিরিট করা হয়, দেন হচ্ছে ইনজেকশন করা হয় হচ্ছে স্কুলিসিডাল এজেন্ট। ওই ভিতরে যে ব্রুট ক্যাপসুল বা স্কুলিসিস গুলো ছিল বা ডটার সিস্ট গুলো ছিল, এগুলোকে ডিস্ট্রয় করার জন্য সাধারণত দেখা যায় যে 20% নর্মাল 20% সোডিয়াম ক্লোরাইডের সলিউশন ভিতরে ইনজেক্ট করা হয়। 20% সোডিয়াম ক্লোরাইড, এটা খুবই হাইপারটনিক, এবং এখানে ইনজেক্ট করলে পরে এই সিস্ট গুলো বা ভিতরে যে ডটার সিস্ট গুলো ছিল সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়, সেগুলো ডেড হয়ে যায়। তখন আবার এসপিরেশন করে ওইটাকে বের করে নিয়ে আসা হয়। এরকম পেয়ার থেরাপি দিয়ে মিনিমাল ইনভেসিভ ওয়েতে দেখা যায় যে ম্যাক্সিমাম সিস্ট ডিজেপিয়ার করে। হয়তো বা রিপিটেড অ্যাটেম্পট নেওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু এটা দিয়েই ম্যাক্সিমাম সিস্ট ট্রিটমেন্ট সম্ভব। তাহলে অ্যালবেন্ডাজল দেওয়ার পরে পেয়ার থেরাপি দিয়েই ম্যাক্সিমাম সিস্টে ট্রিটমেন্ট করা যেতে পারে। যখন এটা রেসপন্ড করে না, তখন কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে।
তো ট্রিটমেন্ট আসলে ভেরি করে, এবং সেটা ভেরি করে হচ্ছে স্টেজের উপর, যে পেশেন্টের কোন স্টেজে আছে, এবং ক্লিনিক্যাল গ্রুপের উপর, সিস্টের সাইজের উপর, তারপর হচ্ছে সিস্ট কোনো সিমটম করছে কিনা সেটার উপর, এবং নাম্বার অফ সিস্টের উপর। অ্যাসিম্পটোমেটিক সিস্ট সাধারণত ইনঅ্যাক্টিভ যারা যারা গ্রুপ 3 ছিল তাদেরকে কিছু না করলেও চলে। অ্যাসিম্পটোমেটিক যে সিস্ট ছিল তারা কিছু না করলেও চলে। আর যেগুলো অ্যাক্টিভ এবং হচ্ছে ট্রানজিশনাল ফেজে আছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট দরকার হয়। এখন সিস্টের যদি সার্জারি করতে হয় সেই সার্জারি গুলো কিরকম? সাধারণত পেরিসিস্ট যেটা যেটা আমরা বলছিলাম যে লিভারের নিজস্ব একটা লেয়ার, সেই লেয়ারটা দিয়ে সিস্ট ফর্মেশন হয়, যেমন হচ্ছে এটার চারপাশে যখন এক্সিশন করা হয়, লিভারের লেয়ার সহ যখন এক্সিশন করা হয় টোটাল সিস্ট, সেটাকে বলা হচ্ছে পেরিসিস্টেক্টমি। পেরিসিস্টেক্টমি পেরিসিস্টেক্টমি যখন অনেক বড় একটা সিস্ট থাকে, যেটা আসলে পেরিসিস্টেক্টমি করতে গেলে অনেক ব্লিডিং হতে পারে, তখন অ্যানাটমিক্যাল লিভার রিসেকশন মানে রাইট অর লেফট হেপাটেক্টমি এটা কিন্তু সাজেস্ট করা হয়। রাইট অর লেফট হেপাটেক্টমি এটাও কিন্তু সাজেস্ট করা হতে পারে। দেন অনেক সময় হচ্ছে সিস্টের যে ওয়ালটা আছে সেই ওয়ালটাকে ডিরুপিং করা হয়। সিস্টের যে ওয়ালটা আছে সেই ওয়ালটাকে ডিরুপিং করা হয়। এখানে সিস্ট ছিল, সেই সিস্টের ওয়ালটাকে এক্সিশন করে সিস্টের ওয়ালটাকে এক্সিশন করে ভিতরে কেভিটিটাকে সুন্দর মতো পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে ওমেন্টাম দিয়ে একটা প্যাচ দেওয়া হয়, ওমেন্টোপ্লাস্টি যেটাকে বলা হয়, ওমেন্টাম দিয়ে প্যাচ দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা হয়। তাহলে ডিরুপিং অফ দ্য সিস্ট এবং ওমেন্টোপ্লাস্টি এটাও করা হয়। তাহলে এই অনেকগুলো অপশন কিন্তু ট্রিটমেন্টের জন্য আছে। তবে খেয়াল রাখতে হবে যে অপারেশনের সময় এই যে ভিতরের যে ডটার সিস্ট গুলো ছিল, স্পলিসিস গুলো ছিল, সেগুলো যেন ডিজামিনেট না করে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে পার অপারেটিভলিও কিন্তু কেয়ার করা হয়। মানে হচ্ছে অ্যাবডোমেন ওপেন করার পরে, ল্যাপারেটমি করার পরে যে সিস্টটা ছিল সেই সিস্টের ভিতরে হাইপারটনিক স্যালাইন দিয়ে অথবা ইথানল অথবা পোভিডন আয়োডিন কয়েকটা জিনিস যেগুলো স্পলিসিডাল, সেগুলো হচ্ছে হাইপারটনিক স্যালাইন মানে 15 to 20% স্যালাইন, দেন হচ্ছে ইথানল যেটা হচ্ছে 75 to 95% ইথানল, এবং 1% পোভিডন আয়োডিন 1% পোভিডন আয়োডিন। এগুলো দিলে পরে ভিতরের ওই জিনিসগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং ইনঅ্যাক্টিভ হওয়ার পরেই তখন কিন্তু এই অপারেশনটা করা হয়। কারণ এগুলো যদি পার অপারেটিভলি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ডিজামিনেট করে, তো ছোট ছোট যে ডটার সিস্ট গুলো আছে সেগুলো কিন্তু খুঁজে বের করে আনাটা খুব কঠিন। তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে গ্রো করতে পারে, এবং অন্য অর্গান গুলোতে যেমন ইন্টেস্টাইন, ওমেন্টাম, পেলভিক ক্যাভিটি এগুলোর মধ্যে এই ডটার সিস্ট গুলো তৈরি হতে পারে আলটিমেটলি। তাহলে ইন এ নাটশেল যদি আমরা ট্রিটমেন্টটার কথা বলি, তাহলে আমরা বলবো যে এটা একটা টারশিয়ারি কেয়ার সেন্টারে ট্রিটমেন্ট করা উচিত। অ্যাসিম্পটোমেটিক সিস্ট গুলোকে, তারপর হচ্ছে সিস্ট যেগুলো ইনঅ্যাক্টিভ এবং যেগুলো ছোট সেগুলোকে আসলে মানে অবজার্ভ করা উচিত এবং মনিটর করতে হবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। আর অ্যাক্টিভ সিস্ট এগুলোকে ট্রিটমেন্ট করতে হবে, প্রথমে ফুল কোর্স অফ অ্যালবেন্ডাজল দিতে হবে, দেন হচ্ছে মিনিমাল ইনভেসিভ
পেয়ার, দ্যাট মিনস হচ্ছে পাংচার, রেসপিরেশন, ইনস্টেলেশন এন্ড রিএসপিরেশন। এইভাবে আমাদেরকে চিকিৎসা করতে হবে। সেটাতে যদি না হয় তাহলে পেরিসিস্টেক্টমি করতে হবে উইথ ওমেন্টোপ্লাস্টি, এন্ড অনেক সময় হচ্ছে হেপাটিক সেগমেন্টেক্টমিও প্রয়োজন হতে পারে। আর হচ্ছে এগুলো মিনিমাল ইনভেসিভ ওয়েতেও আমরা চিকিৎসা করতে পারি, এবং সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ। তাহলে ল্যাপারোস্কোপিক্যালি কি করা যায়? ল্যাপারোস্কোপিক্যালি হচ্ছে ডিরুফিং করা যায়, মানে সিস্টের উপরে যে লিভারের ওয়ালটা থাকে সেই ওয়ালটাকে রিমুভ করে ওয়ালের মার্জিনটাকে মার্সুপিয়ালাইজেশন করে, মানে স্টিচ দিয়ে দিয়ে বন্ধ করে, দেন হচ্ছে ভিতরে ওমেন্টাম দিয়ে ওমেন্টোপ্লাস্টি করা হয়। এটা ল্যাপারোস্কোপিক্যালি করা যেতে পারে। আর তার আগে আসলে সিস্টটাকে এসপিরেট করে ভিতরে হচ্ছে হাইপেটোনিক স্যালাইন বা অন্যান্য স্কোলিসিডাল এজেন্ট গুলো দিয়ে সিস্টের ভিতরে যে ডটার সিস্ট গুলো ছিল সেগুলোকে ডিস্ট্রয় করা হয়। আর যদি এই সিস্টের সাথে কোনো biliary কমিউনিকেশন থাকে, biliary ট্রি কোনো চ্যানেল যদি এই সিস্টের ভিতরে ওপেন করে, তখন কিন্তু সেটাকে বন্ধ করে দিতে হয়, আদারওয়াইজ পরবর্তীতে biliary ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ। এখানে দেখা যাচ্ছে যে লিভারের উপরে একটা সিস্ট, এবং সেই সিস্টটাকে পাংচার করা হচ্ছে, পাংচার করে ভিতর থেকে স্প্রেড করা হচ্ছে, এবং তারপর হচ্ছে এই সিস্টটাকে এক্সারসাইজ করা হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে পেরিসিস্টেক্টমি করা হচ্ছে। এরপরে টপিক যেটা, সেটা হচ্ছে রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস। তাহলে হাইড্রেটেড সিস্ট সম্বন্ধে আমরা জানলাম, এর প্যাথোজেনেসিস, দেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, কিভাবে আমরা ডায়াগনোসিস করবো, এবং আলটিমেটলি ট্রিটমেন্টটা কি। এখন আমরা আলোচনা করব হচ্ছে রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস। এটা সংক্ষেপে বলা হয় হচ্ছে আরপিসি, রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস। এটা মিন করে হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ কোলাঞ্জাইটিস, এবং ডিউ টু স্টোন অথবা স্ট্রিকচার। এটা ইন্ট্রাহেপাটিক স্ট্রিকচারও হতে পারে, ইন্ট্রাহেপাটিক স্টোন হতে পারে, অথবা হচ্ছে এক্সট্রাহেপাটিক স্টোন অথবা এক্সট্রাহেপাটিক স্ট্রিকচার এর কারণে হতে পারে। তাহলে আমরা নাম থেকেই বুঝতে পারি যে কোলাঞ্জাইটিস এটা মিন করে হচ্ছে biliary ট্রি ইনফেকশন। পায়োজেনিক মানে হচ্ছে পাস ফর্মেশন হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, এবং বারবার হওয়ার কারণটা হচ্ছে biliary ট্রির মধ্যে স্টোন আছে এবং এখানে স্ট্রাকচার থাকতে পারে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে এটা এশিয়ানদের সব মধ্যে বেশি হয়, এবং কার্ড ব্যাকটেরিয়া যেগুলো ইন্টেস্টাইনের মধ্যে থাকে সেগুলোই হচ্ছে biliary ট্রি অবস্ট্রাকশনের কারণে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস ফর্মেশন করতে পারে। এবং এরকম বারবার ইনফেকশনের কারণেও কিন্তু স্টোন বা স্ট্রাকচার ফর্মেশন হতে পারে, কিন্তু ইনফেকশনটা আগে হচ্ছে নাকি স্টোন স্ট্রাকচার আগে হচ্ছে, এটা যে কোনটা আগে হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আননোন। এবং স্টোন যেগুলো হয় এখানে সেগুলো দেখা যায় যে এগুলো পিগমেন্ট স্টোন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আবার ইনফেকশনের সাথে দেখা যায় যে রিলেশন থাকে হচ্ছে একটা হেলমিন্থ, সেটা হচ্ছে ক্লোনোরকিস সাইনোসিস। তাহলে পিগমেন্ট স্টোন দিয়ে হতে পারে অথবা ক্লোনোরকিস সাইনোসিস, এই দুইটা দিয়ে কিন্তু অবস্ট্রাকশনটা হতে পারে। আবার অনেক সময় হচ্ছে অ্যাসকেলেস লাম্ব্রিকয়েডস, এটাও কিন্তু এই অবস্ট্রাকশনের কজ হতে পারে। স্ট্রাকচার যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু দেখা যায় যে ইন্ট্রাহেপাটিক মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যেগুলো, রাইট অর লেফট হেপাটিক ডাক্ট, সেটাতেই কিন্তু বেশিরভাগ সময় স্ট্রাকচারটা হয়। এটা খুব খারাপ একটা ডিজিজ, এবং দেখা যায় এটার জন্য দীর্ঘদিন ধরে পেশেন্টের ইনফেকশন হয়ে হয়ে আলটিমেটলি লিভার ফাংশনটা ইম্পেয়ার হতে থাকে, এবং লং স্ট্যান্ডিং কেসে ক্রনিক লিভার ডিজিজ অথবা হচ্ছে লিভার সিরোসিস
ডেভেলপ করে, আলটিমেটলি লিভার ফেলিয়ার হতে পারে এবং মাল্টিপল অপারেশন করার ফলেও কিন্তু পেশেন্টের লিভারটা ইম্পেয়ার্ড হতে পারে। এবং রিপিটেড ইনফ্লামেশনের কারণে এই ধরনের পেশেন্টের মেলিগন্যান্সি যেমন হচ্ছে কোলানজিওকার্সিনোমা এর পসিবিলিটি থাকে। এই পেশেন্টগুলো লো সোশিও ইকোনমিক কন্ডিশনের পেশেন্ট হয় এবং রিপিটেড কোলানজাইটিস হয়। টিপিক্যাল প্রেজেন্টেশনটা হচ্ছে ফিভার, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন এন্ড জন্ডিস, এটা হচ্ছে তার টিপিক্যাল প্রেজেন্টেশন। এবং বিলিয়ারি অবস্ট্রাকশন সেটা কিন্তু সবসময় কমপ্লিট না, এটা কিন্তু ইনকমপ্লিট অবস্ট্রাকশন হয় স্টোনের কারণে, এবং এই জন্য কিন্তু সবসময় ডিপ জন্ডিস যে হয় সেই জন্ডিসটা কিন্তু হয় না, এবং ইচিংটা এটা খুব একটা কমন না। ইনভেস্টিগেশনের মধ্যে যখন জন্ডিস থাকে তখন কিন্তু ইনফেকশন থাকে বা ফিভার থাকে, তখন কিন্তু কমপ্লিট ব্লাড কাউন্টে তার ডব্লিউবিসি কাউন্টটা বেড়ে যাবে, যেটাকে আমরা বলতেছি লিউকোসাইটোসিস। লিভার ফাংশনটা একটু অ্যাবনর্মাল হবে এবং সেটাতে দেখা যাবে যে পাওয়া যাবে অ্যালকালাইন ফসফেটেস লেভেলটা বেশি পাওয়া যাবে, পিটিআইএন এরটাও একটু অ্যাবনর্মাল হতে পারে। প্রোথ্রম্বিন টাইম অথবা ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও যেটা, সেটা কিন্তু অ্যাবনর্মাল হতে পারে। মেইনলি হচ্ছে অ্যালকালাইন ফসফেটেসটা বাড়বে, তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে, দেন হচ্ছে রেইজড অ্যালকালাইন ফসফেটেস লেভেল হবে। আর যদি আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অথবা হচ্ছে এমআরসিপি করি তখন কিন্তু ডায়াগনোসিসটা মোটামুটি কনফার্ম হয় এবং সেটাতে দেখা যায় যে মাল্টিপল জায়গাতে স্টোন ইন্ট্রাহেপাটিক রিজিয়নে অথবা এক্সট্রাহেপাটিক রিজিয়নে স্টোন স্ট্রাকচার সাথে হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিগুলো ডাইলেটেড। এখানে আমরা দেখতে পাই যে এটা কিন্তু একটা এমআরসিপি। এটা সাদা সাদা যেগুলো, এগুলো হচ্ছে বিলিয়ারি ট্রি। এটা খুব ভালো বুঝতে পারবে না তোমরা, কিন্তু এখানে যেটা দেখা যায় সেখানে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে চিকন, অনেক জায়গায় হচ্ছে একটু মোটা বিলিয়ারি ট্রি গুলো, এবং মাঝে মাঝে কিন্তু এটা কমিউনিকেটেড না একটার সাথে আর একটা। এটা ইন্ডিকেট করে হচ্ছে যে জায়গাটাতে কমিউনিকেটেড না সেখানে আইদার স্ট্রাকচার অথবা স্টোন, আর যে জায়গাগুলো ডাইলেটেড সেগুলো হচ্ছে ডাইলেটেড। এখানে অবশ্যই অ্যাবসেস যেটা সেটা বোঝা যাচ্ছে না। এখানে দেখো, এখানে হচ্ছে স্টোন আছে অথবা স্ট্রাকচার আছে, উপরের দিকটা ডাইলেটেড এবং বাকিটা মোটামুটি ঠিক আছে। এখানে কমন বাইল ডাক্টের মধ্যে অনেকগুলো স্টোন আমরা দেখতে পাই। এখানে দেখা যায় যে লেফট হেপাটিক ডাক্টের মধ্যে স্ট্রাকচার আছে। এরকম আসলে এই যে এটার মধ্যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টোন আছে। এই ছবিটাতে এখানে দেখা যায় যে এখানে স্ট্রাকচার ন্যারোয়িং হয়ে আছে, এরকমই থাকে। একুইট প্রেজেন্টেশনে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হয়, অনেক সময় হচ্ছে অবস্ট্রাকশনটা রিলিভ করার জন্য ইআরসিপি করে অবস্ট্রাকশন রিলিভ করতে পারলে পেশেন্টের আর্লি ইমপ্রুভমেন্ট হয়। এবং যখন কনজারভেটিভ ম্যানেজমেন্টে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় না, তারপর হচ্ছে ইআরসিপি অ্যাভেলেবল না অথবা ইআরসিপি অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে কিন্তু সার্জারি লাগতে পারে, এবং সার্জারি করে কিন্তু এই যে অবস্ট্রাকশন গুলো এইগুলো রিলিভ করে রাখতে পারে। তো এখানে দেখা যায় যে অপারেশন যদি আমরা করি তখন কিন্তু আমাদের অপারেটিভ ম্যানেজমেন্টের মেইন গোল থাকে যে বিলিয়ারি ট্রির মধ্যে যে স্ট্রাকচার অথবা যে স্টোন যে বাধাগুলো আছে সেগুলোকে রিমুভ করা। তো এগুলো করতে গেলে আমাদেরকে পলিটোকোটমি করতে হয়, দেন হচ্ছে স্টোন গুলোকে রিমুভ করতে হয়, স্ট্রাকচার এগুলোকে ডাইলেট করতে হয়, ইনলার্জ করতে হয়।
এবং পরবর্তীতেও আসলে কিন্তু স্ট্রাকচার ফরমেশন হতে পারে, পরবর্তীতে কিন্তু স্টোন ফরমেশন হতে পারে। এই জন্য একটা বাইপাস সার্জারি করে আসতে হয়। বাইপাসটা হচ্ছে হেপাটিকো জেজুনোস্টোমি, যাতে যদি কোনো স্টোন ফরমেশন হয় সেটা যেন ওয়াইড একটা এরিয়া দিয়ে নিচের দিকে নেমে যেতে পারে, মানে হেপাটিক ডাক্ট থেকে সরাসরি হচ্ছে জেজুনামে চলে যেতে পারে। এবং রোয়েনওয়াই হেপাটিকো জেজুনোস্টোমি এর একটা লিম সাধারণত দেখা যায় যে স্কিন বা সাবকিউটেনিয়াস টিস্যু অথবা অনেক সময় হচ্ছে স্টোমাকের সাথে অ্যাটাচ করা হয়, যার ফলে পরবর্তীতে যদি আবার কোনো কারণে এরকম ফিচার থাকে স্টোন ফরমেশনের অথবা স্ট্রাকচারে, তখন কিন্তু এই জায়গা দিয়ে এন্ডোস্কোপ ইন্ট্রোডিউস করে আলটিমেটলি এটাকে ট্রিটমেন্ট করা যেতে পারে। তো এটাকে বলা হচ্ছে এক্সেস ফ্লো। এক্সেস ফ্লো। তাহলে এখানে রোএনওয়াই হেপাটিকো জেজুনোস্টোমি করা হলো, মানে হেপাটিক ডাক্টটাকে এক্সারসাইজ করে এক্সট্রা হেপাটিক পোর্শনে ভিতরের স্টোন গুলো ক্লিয়ার করে তারপর হচ্ছে জেজুনাম কে ট্রান্সেক্ট করে ডিস্টাল লিম্ফটাকে নিয়ে এসে এখানে হেপাটিকো জেজুনোস্টোমি, আর প্রক্সিমাল যে স্টামটা সেটাকে জেজুনোজেজোস্টোমি করা হলো। এবং এই প্রক্সিমালটা আলটিমেটলি বাইরে বের করে রাখা হলো যাতে পরবর্তীতে কোনো ইন্টারভেনশন লাগলে এটা দিয়ে করা যেতে পারে। তাহলে দেখো এদিক দিয়ে বাইল চলে আসে নিচের দিকে, এদিক দিয়ে হচ্ছে ফুড ম্যাটেরিয়াল সহ প্যানক্রিয়াটিক জুস সহ চলে আসে নিচের দিকে, এখানে এসে সেগুলো মিলিত হয়। এটা হচ্ছে রোএনওয়াই হেপাটিকো জেজুনোস্টোমি। জেজুনামকে ট্রান্সেক্ট করে ডিস্টাল লিম্ফটাকে উপরে নিয়ে আসা হয়, হেপাটিকো জেজুনোস্টোমি করা হয়, আর প্রক্সিমাল লিম্ফটাকে জেজুনামের সাথে লাগিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে রোএনওয়াই হেপাটিকো জেজুনোস্টোমি। তো এই ধরনের পেশেন্ট আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিকারেন্সটা খুব কমন, এবং পেশেন্টের মাল্টিপল স্ট্রাকচার, মাল্টিপল সাইটে হচ্ছে স্টোন ফরমেশন, এগুলো থাকার ফলে পেশেন্ট বেশি বেশি সময় দেখা যায় যে ইনফেক্টেড হতে থাকে। এবং অনেক সময় যে কোনো একটা লোব, রাইট অথবা লেফট হেপাটিক লোব, এগুলো এক্সারসাইজ করার প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আলটিমেটলি পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্টেশনই অনেক সময় প্রয়োজন হতে পারে। এরপরে আরেকটা টপিক, সেটা হচ্ছে এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস। এগুলো আগেরটার মতোই আসলে কমন একটা টার্ম, এগুলো এশিয়ানদের বেশি হয়। এবং কোলাঞ্জিও হেপাটাইটিস মিন্স হচ্ছে লিভারের মধ্যে যে বিলিয়ারি ট্রিট আছে সেটা বেশি ইনফ্লামেশন হয়। এবং এটা লিভার ফ্লুক দিয়ে হয়, যেটা থাকে হচ্ছে স্নেইলের মধ্যে অথবা ফিশের মধ্যে। যে অর্গানিজমটা দিয়ে হয় সেটা থাকে হচ্ছে, এটাকে বলা হচ্ছে লিভার ফ্লুক, এবং এটা থাকে স্নেইল মানে শামুকের মধ্যে অথবা মাছের মধ্যে। এবং এই স্নেইল অথবা মাছ এগুলো যখন একটু আনকুকড অবস্থায় খাওয়া হয় তখন কিন্তু এটা হতে পারে। মেচিউর যে প্যারাসাইট সেটা ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রির মধ্যে গ্রো করে, এবং ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রির মধ্যে গ্রো করে এটাকে বিলিয়ারি অবস্ট্রাকশন করে, এপিথেলিয়াল হাইপারপ্লেসিয়া করে, পেরিডাক্টাল ফাইব্রোসিস করে, এবং আলটিমেটলি এটা স্ট্রাকচার ফরমেশন করে, এবং এটা কিন্তু কোলাঞ্জিওকার্সিনোমাতে কনভার্টেড হতে পারে। আলটিমেটলি কিন্তু এটার মধ্যে স্টোনো ফরমেশন হতে পারে, এবং রিপিটেড কোলাঞ্জাইটিস এবং লিভার অ্যাবসেস এবং হেপাটাইটিস এগুলো ফরমেশন হতে পারে। তো অনেকদিন ধরে আসলে কোনো সিমটম প্রডিউস নাও করতে পারে, কিন্তু যেহেতু ইন্টারহেপাটিক কোলাঞ্জাইটিস হচ্ছে সেহেতু
পেইন, ফিভার, জন্ডিস এগুলো থাকবে, সাথে ইচিং থাকবে, অনেক সময় পেশেন্টের প্যানক্রিয়াটাইটিসও থাকবে। যখন এটা রিপিটেডলি হতে থাকে, তো রিপিটেডলি হওয়ার ফলে কিন্তু পেশেন্টের লিভার ফাংশনটা অনেক সময় অ্যাবনর্মাল হয়ে যায়। কনফার্মেশন কিভাবে করা যায়? এটা যদি স্টুল কালচার করা হয় অথবা স্টুল এক্সামিনেশন করা হয় অথবা ডিউটেনাল স্পিরিট এক্সামিনেশন করা হয়, তখন এই যে অর্গানিজম, এটার এগ পাওয়া যেতে পারে অথবা অ্যাডাল্ট ওয়ার্ম পাওয়া যায় অনেক সময়। আমরা যদি কোনো ইমেজিং করি, ইমেজিং এ দেখা যাবে যে ইউনিফর্ম ডাইলেটেশন হবে, ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রিট, তারপর হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্টের কিছুটা ডাইলেটেশন হবে, কিন্তু সেটা হবে মিনিমাম। কিন্তু ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রিটা অনেক বেশি ডাইলেটেড থাকবে। আমরা যদি আলটিমেটলি ওই এমআরসিপি করি, এমআরসিপিতে ওই আগের মতোই ফাইন্ডিংস পাওয়া যায়। দেখা যায় যে বিলিয়ারি ট্রি কোথাও স্ট্রাকচার আছে, কোথাও ডাইলেটেশন আছে, ভিতরে কোনো স্টোন আছে, কিন্তু এক্সট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিটা নরমালি একই রকম থাকে, সেটাতে তেমন কোনো সমস্যা থাকে না। তাহলে আমরা যদি প্যাথোজেনেসিসটা একটু নার্সেলে বলি, সেটা হচ্ছে এশিয়াতে এটা বেশি হয় এবং পজিটিভ অর্গানিজম হচ্ছে লিভার ফ্লুক, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লোনোরকিস সাইনেসিস। এটাতে বাইল ডাক্ট হাইপারপ্লেসিয়া করে, ইন্টারটেক্টাল ডাক্ট ডাইলেটেশন করে এবং আলটিমেটলি স্টোন ফর্মেশন হয়। এটার ডেঞ্জার হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, মানে বাইল ডাক্টের ক্যান্সার হতে পারে। এটা অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ থাকতে পারে, কিন্তু যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু পেশেন্টের কোলাঞ্জাইটিসের ফিচার পাওয়া যায়, পেইন, ফিভার এন্ড জন্ডিস। স্টুল এক্সামিনেশন করলে এগ পাওয়া যাবে, যেটা হচ্ছে ডায়াগনস্টিক। আর আল্ট্রাসোনো, ইআরসিপি, এমআরসিপি এগুলো করলে পরে দেখা যাবে যে বিলিয়ারি স্ট্রাকচার, স্টোন এবং হচ্ছে ডাইলেটেশন পাওয়া যায়। ট্রিটমেন্ট অ্যান্টি হেলমেন্থিক আমরা দেই, ডিয়াজিকুয়ান্টিল অথবা অ্যালবেন্ডাজল, এটা দেই, কিন্তু অনেক সময় পেশেন্টের স্ট্রাকচার, স্টোন ফর্মেশন এগুলো হয়ে যায় বলে গল ব্লাডার রিমুভ করতে হয়, তারপর হচ্ছে সার্জারির প্রয়োজন হয়। কোলিডোকোডিউডেনোস্টমি আগের মতোই, অথবা কোলিডোকোজেজোনোস্টমি, যেটাকে রুএনওয়াই হেপাটিকোজেজোনোস্টমি আমরা বলি, সেটা প্রয়োজন হয়। আবার সেই আগের মতোই অ্যাক্সেস লুপ একটা রেখে আসতে হয় এখানে, যেটাতে পরবর্তীতে এন্ডোস্কোপি করে ওই ভিতরের স্টোন গুলো যদি রিকার করে, তখন কিন্তু ওটাকে বের করে আনার প্রয়োজন হতে পারে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে মেডিকেল ট্রিটমেন্ট কিউরেটিভ, এটা আর্লি স্টেজে, কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হয় যখন স্ট্রাকচার, স্টোন এগুলো ফর্মেশন হয়ে যায়, তখন কিন্তু কোলিসিস্টেক্টমি করতে হয়, বাইল ডাক্ট এক্সপ্লোরেশন করতে হয়, ভিতরের স্টোন গুলোকে ওয়াশ আউট করতে হয়, স্ট্রাকচার গুলোকে ডাইলেট করতে হয় এবং আলটিমেটলি একটা বিলিয়ারি এন্টারিক বাইপাস, যেটাকে আমরা বলতেছি কোলিডোকোডিউডেনোস্টমি অথবা হেপাটিকোজেজোনোস্টমি। এবং এটা রিকার করার প্রিভেনশন যদি করতে চাই আমরা, তাহলে একটা অ্যাক্সেস লুপ করে আসবো এবং পরবর্তীতে যদি রিকারও করে, তাহলে কিন্তু আমরা এখানে এন্ডোস্কোপির মাধ্যমে, ইআরসিপির মাধ্যমে পরবর্তীতে ওগুলো রিমুভ করতে পারি। তাহলে অ্যাক্সেস লুপ এখানে প্রয়োজন হতে পারে। সো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। আজকে আমরা জানলাম একাইনোককাস গ্রানুলোসাস বা হেডিটিড সিস্ট, দেন হচ্ছে রিকারেন্ট পাইজেনিক কোলাঞ্জাইটিস এবং এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস, এই তিনটা লিভার ইনফেকশন সম্বন্ধে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা আলাপ করব লিভার টিউমার নিয়ে। তো সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।